মাটি থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে একটি পুরাতন ঘন গাছের ডালে একজন মানুষ বসে আছে। নিচের অ্যামাজন জঙ্গলে বন্য প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের ডাক সারা রাত ধরে শোনা যাচ্ছে। কিন্তু সেই লোকটি গত ৬ বছর ধরে একই গাছে বাস করছে। ৬ বছর ধরে সে মাটি স্পর্শ করেনি। কোনো বাড়ি নেই, বিছানা নেই, মানুষের সাথে কথোপকথন নেই। প্রশ্ন হল, অ্যামাজনের মতো বিপজ্জনক জঙ্গলে সৈকত কিভাবে একজন মানুষ এত বছর ধরে শুধু একটি গাছে বেঁচে রইল, এবং কেন সে এখানে আসলো? আজকের ভিডিওতে আমরা তা জানতে পারব, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এই গল্পটি শুরু হয় ৩ সেপ্টেম্বর ১৯৩৭ সালে ড্যানিয়েল ফস্টার নামে এক যুবকের সাথে, যা ইংল্যান্ডে বাস করত। সে সবেমাত্র তার স্কুলের পড়াশোনা শেষ করেছে। বহু বছর ধরে তার একটি ইচ্ছা ছিল, অ্যামাজন রেইন ফরেস্ট দেখার। এটি ছিল কেবল একটি সাধারণ স্বপ্ন। সে ৪ দিনের মধ্যে এটি শেষ করতে চেয়েছিল। ড্যানিয়েল বন সম্পর্কে পড়তে ভালোবাসতেন, বিশেষ করে যেখানে মানুষ কম এবং প্রকৃতি বেশি। তখনই অ্যামাজন নামটি তার মনে গেঁথে যায়। সে প্রায়ই বন্ধুদের বলতো যে সে সেখানে যাবে, কয়েকদিন থাকবে, তারপর আবার আসবে। এটা তার জন্য একটা ছোট ভ্রমণ ছিল। স্নাতক শেষ করার পর তার কাছে সময় ছিল। সে ভাবত, যদি এখন না যায় তাহলে হয়তো আর কখনো যেতে পারবে না। সে তার 2 বন্ধুর সাথে এ ব্যাপারে কথা বলল, মার্ক এবং ইথান। তারা 3 জনই একে অপরকে বিশ্বাস করত। তারা একা না যাওয়ার এবং খুব বেশি গভীরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের পরিকল্পনা ছিল সহজ, মাত্র 4 দিন, সীমিত সরবরাহ এবং কোনো ঝুঁকি নেই। কেউ কল্পনাও করেনি যে যাত্রাটি পরিকল্পনার চেয়ে দীর্ঘ হবে। ড্যানিয়েল তার পরিবারকে কেবল বলেছিল যে সে বন্ধুদের সাথে একটি ছোট ভ্রমণে যাচ্ছে। সে নিজেই ধরে নিয়েছিল এটি একটি নৈমিত্তিক ভ্রমণ। তার ধারণা ছিল না যে এই সিদ্ধান্ত তার জীবনকে এত গুরুতর দিকে নিয়ে যাবে। সে এমন একটা জায়গায় যেতে চলেছে যেখানে ফেরার পথ স্পষ্ট নয়। ড্যানিয়েলের কাছে অ্যামাজনে যাওয়ার সিদ্ধান্তটা সহজ মনে হয়েছিল, কিন্তু আসলে যাত্রাটা ছিল অনেক দীর্ঘ। ইংল্যান্ড থেকে অ্যামাজন রেইন ফরেস্টের দূরত্ব ৮,০০০ কিলোমিটারেরও বেশি। ড্যানিয়েল যখন প্রথম মানচিত্রে এই দূরত্বটি দেখতে পান, তখন তিনি বুঝতে পারেন যে তিনি আগের চেয়েও বেশি দূরে চলে যাচ্ছেন। ইংল্যান্ড ছেড়ে যাওয়ার মাধ্যমে তাকে প্রথমে ইউরোপ ত্যাগ করতে হবে। এরপর তাদের আটলান্টিক মহাসাগর পার হতে হয়েছিল এবং তারপর দক্ষিণ আমেরিকার গভীরে যেতে হয়েছিল। পরিকল্পনা অনুসারে তারা ইংল্যান্ড থেকে বিমান চালিয়ে প্রথমে দক্ষিণ আমেরিকায় পৌঁছাতে চেয়েছিল। সেখান থেকে তাদের এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করতে হয়েছিল। অবশেষে সেই স্থানে পৌঁছাতে হয়েছিল যেখানে বন শুরু হয়েছিল। মার্কো এই দূরত্ব নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন। তিনি বারবার বলেছিলেন যে এত দূরে যাওয়ার পরে ফিরে আসা সহজ হবে না। কিন্তু ইথান এটাকে দীর্ঘযাত্রা ছাড়া আর কিছুই মনে করেননি। তার কাছে এটা কেবল সময় এবং অর্থের ব্যাপার ছিল। ড্যানিয়েল উভয়ের কথাই শুনেছিলেন। কাগজে কলমে ৮,০০০ কিলোমিটার তার কাছে দীর্ঘযাত্রা বলে মনে হয়েছিল, জীবনে না। সে ভেবেছিল যেহেতু সারা বিশ্বজুড়ে এত মানুষ ইতিমধ্যেই সেখানে গেছে, সেও যেতে পারে। তখন দীর্ঘ ভ্রমণ আজকের মতো এত সহজ ছিল না। সরাসরি বিমান ছিল না, হালকা ব্যাগ ছিল না, জিপিএস ছিল না, মোবাইল ফোনও ছিল না। ড্যানিয়েল, মার্ক এবং ইথান এটা জানত। তাই তারা যাওয়ার আগে সপ্তাহের পর সপ্তাহ ধরে প্রস্তুতি নিত। তারা খুব বেশি লাগেজ বহন না করার সিদ্ধান্ত নিত। সেই দিনগুলিতে ভারী ব্যাগ ভ্রমণকে আরও কঠিন করে তুলত। ড্যানিয়েল তার ক্যানভাস ব্যাগে প্রথমেই যে জিনিসটি প্যাক করে তা হলো আবহাওয়ার জন্য উপযুক্ত পোশাক। একটি জ্যাকেট, একটি ভারী জ্যাকেট এবং বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্য একটি লম্বা কোট। অ্যামাজনের জলবায়ু সম্পর্কে সে যা জানত তা হলো এটি অত্যন্ত আর্দ্র। খাবারের জন্য তারা শুকনো খাবার বহন করত, শুকনো রুটি, কিছু বিস্কুট এবং সামান্য চিনি। সেই সময়ে এটিকে সাধারণ ভ্রমণ খাবার হিসাবে বিবেচনা করা হতো। বোতলে পানি পাওয়া যেত, যা বারবার ভরে নেওয়া যেত। ড্যানিয়েল তার ব্যাকপ্যাকে একটি ছোট ডায়েরি বহন করতেন, যার উদ্দেশ্য ছিল ভ্রমণের কথা লেখা। তার সাথে ছিল একটি সাধারণ মানচিত্র, একটি পকেট ছুরি, দেশলাই এবং একটি ছোট টর্চ লাইট, যা ব্যাটারিতে নয়, হাতে চার্জ করা হতো। তাদের কোনো স্যাটেলাইট ফোন ছিল না, কোনো জরুরি বোতাম ছিল না। তাদের কাছে কেবল সেই যুগের সাধারণ ভ্রমণকারীরা ছিল। যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডে। প্রথমে তাদের জাহাজে আটলান্টিক মহাসাগর পার হতে হয়েছিল, যা প্রায় 2 সপ্তাহ সময় নেয়। দক্ষিণ আমেরিকায় পৌঁছানোর পর যাত্রাটি আরও সহজ হয়ে ওঠে। সেখান থেকে তাদের ট্রেন, তারপর বাস এবং অবশেষে ছোট নৌকায় যেতে হয়েছিল। ইংল্যান্ড থেকে শেষ শহর, যার পরে কেবল বন ছিল, পর্যন্ত পুরো যাত্রাটি তাদের প্রায় 6 সপ্তাহ সময় নিয়েছিল। এখন তাদের সামনে কোনো রাস্তা ছিল না, কোনো স্টেশন ছিল না। ছোট্ট একটা শহর, কয়েকটি কাঠের ঘর, একটা বাজার আর নদীর ধারে নোঙর করা পুরনো নৌকা। এখানকার মানুষ বাইরের লোকদের চিনতে পেরেছিল। যখন তারা খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চাইল, তখন একজন বৃদ্ধ লোক দোকানের বাইরে বসে থাকা লোকটি কেবল তাকে জিজ্ঞাসা করল, তুমি কতদিনের জন্য যাচ্ছ?
ড্যানিয়েল উত্তর দিল 4 দিন। লোকটি কিছুই বলল না। মার্ক সেই সন্ধ্যায় স্থানীয় একজন নাবিকের সাথে কথা বলল। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে জঙ্গলে যাওয়ার আগে তাদের একজন গাইড ভাড়া করা উচিত। তিনি ব্যাখ্যা করেছিলেন যে পথগুলি প্রায়শই পরিবর্তিত হয় এবং নদী বিভিন্ন ঋতুতে ভিন্নভাবে প্রবাহিত হয়। ইথান এই সমস্ত কিছুকে অপ্রয়োজনীয়ভাবে ভয়ঙ্কর বলে মনে করেছিল। সে হেসে বলল, ওরা আর ভেতরে যাবে না, ওরা শুধু তীর ধরে হেঁটে যাবে, একবার দেখে নেবে আর ফিরে আসবে। পরের দিন সকালে সূর্যোদয়ের আগেই ওরা জিনিসপত্র গুছিয়ে নিল। তারা 4 জন নৌকায় চড়ে, যা তাদেরকে নদীর ধারে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তারা হেঁটেই এগিয়ে যেতে পারবে। নৌকাটি যখন নোঙর করছিল, ড্যানিয়েল প্রথমবারের মতো আমাজনকে খুব কাছ থেকে দেখতে পেল। গাছগুলো এত ঘন ছিল যে তাদের মধ্যে দূরত্ব বোঝা কঠিন ছিল। তবুও সেই মুহূর্তে কোনো ভয় ছিল না, শুধু কৌতূহল ছিল। 3 জন একে অপরের দিকে তাকালো এবং একটিও কথা না বলে এগিয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল যে নদী থেকে খুব বেশি দূরে যাবে না। তারা প্রতিটি পদক্ষেপ সাবধানে নেবে। আমরা সন্ধ্যার সময় ফিরে আসব। গাছপালা সূর্যের স্পষ্ট দৃশ্যকে আড়াল করে দেয়, আর মাটি সর্বত্র একই রকম দেখায়। হাঁটতে হাঁটতে তারা বুঝতে পারল যে বন আরও ঘন হয়ে উঠেছে। সকালের মতো পথটা আর পরিষ্কার ছিল না। এক পর্যায়ে মাটি এত ভেজা ছিল যে মা পিছলে পড়ে গেলেন। মা আহত হননি, কিন্তু তারা থামলেন। সেই যাত্রাবিরতির সময়ই তারা বুঝতে পারলেন নদীর শব্দ ততটা স্পষ্ট নয়। সে ভেবেছিল কয়েক পা পিছিয়ে গেলেই হয়তো সে তার অবস্থান খুঁজে পাবে, কিন্তু 10 মিনিট হেঁটে যাওয়ার পরেও সে পরিচিত কিছু খুঁজে পেল না। গাছপালা একই ছিল, ঝোপঝাড় একই ছিল এবং প্রতিটি দিক একই রকম দেখাচ্ছিল। ইথান বলল, ওরা হয়তো একটু বেশি এগিয়ে গেছে, কিন্তু এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। ড্যানিয়েল রাজি হয়ে গেল। 4 দিনের পরিকল্পনা এখনও তার মনে ঘুরপাক খাচ্ছে। সে ভেবেছিল এটা শুধু একটু বিভ্রান্তি। সন্ধ্যা ঘনিয়ে আসছে। বনের আলো দ্রুত ম্লান হয়ে গেল। সূর্যাস্তের আগেই অন্ধকার হয়ে গেল। তখনই তারা প্রথমবারের মতো বুঝতে পারল যে তারা যে পথে ছিল তা ফেরার পথ বলে মনে হচ্ছে না। মার্ক একটা মানচিত্র বের করল, কিন্তু সেটা ছিল শুধু কাগজের। তাতে গাছের উচ্চতা, মাটির অবস্থা অথবা ছোট ছোট বাঁকগুলো দেখানো হয়নি যা তাদের এখানে নিয়ে এসেছে। 3 জনই সেখানেই থামার সিদ্ধান্ত নিল। তারা ভেবেছিল রাতটা সেখানেই কাটানো যাবে এবং সকালের আলোয় ফিরে আসার পথ খুঁজে বের করা যাবে, কিন্তু মাটি এতটাই ভেজা ছিল যে বসতে অসুবিধা হচ্ছিল। আশেপাশের ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা নড়তে থাকল। ড্যানিয়েল উপরের দিকে তাকালো। গাছের ডালগুলো বেশ উঁচু ছিল, কিন্তু সেগুলোকে শক্তপোক্ত মনে হচ্ছিল। ভয় নয়, বরং বুদ্ধিমত্তার কারণেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। নিচে থাকা নিরাপদ মনে হচ্ছিল না। প্রথমবারের মতো তারা গাছে ওঠার সিদ্ধান্ত নেয়, শুধু সেই রাতের জন্য, শুধু নিরাপদ থাকার জন্য। ড্যানিয়েল প্রথমে উপরে উঠেছিল, তারপর মার্ক এবং ইথান। চূড়ায় পৌঁছে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের দিন সকালে জঙ্গল তাদের প্রত্যাশা মতো ছিল না। আগের রাতে তারা যেদিকে গিয়েছিল এখন তা অদ্ভুত মনে হচ্ছে। 3 জনই ভিন্ন ভিন্ন দিকে একটু হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আশা করে কেউ হয়তো কোনো নদী বা খোলা জায়গা দেখতে পাবে। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। ড্যানিয়েল মাত্র কয়েক মিনিট হাঁটতে হাঁটতে গাছের মধ্যে দিয়ে রাস্তার শব্দ শুনতে পেল। শব্দটা স্পষ্ট ছিল না, সে শুধু বুঝতে পারল যে রাস্তাটা সরে যাচ্ছে। ড্যানিয়েল শব্দের দিকে ঘুরে তাকানোর চেষ্টা করল, কিন্তু মাটি ভেজা ছিল, ঝোপঝাড় ঘন ছিল, যার ফলে দিক বোঝা কঠিন হয়ে পড়ছিল। শীঘ্রই শব্দ থেমে গেল। ইথানের কোনো চিহ্নই ছিল না। ড্যানিয়েল সেখানে দাঁড়িয়ে রইল। সে জোরে জোরে তাদের নাম ধরে ডাকল, কিন্তু বনের মধ্যে তার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না। কিছুক্ষণ পর সে বুঝতে পারল যে তারা 3 জন এখন একে অপরের থেকে আলাদা হয়ে গেছে। সে কোনো পথ দেখতে পাচ্ছিল না এবং কোনো শব্দও শুনতে পাচ্ছিল না। সে হাঁটার চেষ্টা করল, কিন্তু প্রতিটি পদক্ষেপ তাকে আরও বিভ্রান্ত করে তুলল। ভয় স্পষ্ট ছিল। ড্যানিয়েল এই মুহূর্তে যা সবচেয়ে নিরাপদ বলে মনে করেছিল তাই করেছিল। সে সেই গাছে ফিরে গেল যেখানে তারা রাত কাটিয়েছিল। প্রথম দিন সে শুধু উপরে বসে অপেক্ষা করছিল। সে ভেবেছিল মার্ক অথবা ইথান কোথাও থেকে আসবে, ডাকবে অথবা নিচের পাশ দিয়ে চলে যাবে, কিন্তু দিন শেষ হয়ে গেল, কেউ আসেনি। দ্বিতীয় দিন ড্যানিয়েল বুঝতে পারল অপেক্ষাটা হয়তো অনেক দীর্ঘ হতে পারে। সে উপরের তলার পার্চের সাথে কিছু সমন্বয় করতে শুরু করল। সে কিছু শুকনো ডালপালা জড়ো করল এবং পার্চটিকে শক্ত করার জন্য পাতা স্তূপ করল। এটা ঘর তৈরির চেষ্টা ছিল না, এটা ছিল নিজেকে টিকিয়ে রাখার একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র। দিন কেটে গেল। ড্যানিয়েল আর খুব বেশি নিচে নামল না। নিচে নামার অর্থ আবার হারিয়ে যাওয়া। উপর থেকে সে চারপাশে সব কিছু দেখতে পেল। নিচ থেকে কেউ তাকে দেখতে পেত না। ধীরে ধীরে সে সেই গাছটিকেই তার ঘর করে নিল। এক ডালে বসার জায়গা, অন্য ডালে তার জিনিসপত্র ঝুলানোর জায়গা এবং বৃষ্টি থেকে রক্ষা করার জন্য পাতার একটি স্তর। সে নিজেকে বলল, এটা কেবল কয়েকদিনের ব্যাপার। মার্ক আর ইথান তাকে খুঁজতে আসবে অথবা স্থানীয় কেউ পাশ দিয়ে চলে যাবে।
কিন্তু দিনগুলো সপ্তাহে পরিণত হলো। ড্যানিয়েল গুনতে বন্ধ করে দিল। তখনও সে বুঝতে পারেনি যে সে যা তৈরি করছে তা কেবল একটি অস্থায়ী আশ্রয়স্থল নয়, এটি ধীরে ধীরে তার বাড়িতে পরিণত হচ্ছিল। এবং সেই মুহূর্তটি ছিল যখন ড্যানিয়েলের মাটির উপরে জীবন নির্ভরশীল হয়ে ওঠে। তার কাছে থাকা শুকনো খাবার দ্রুত ফুরিয়ে যায়, রুটি শক্ত হয়ে গিয়েছিল। জল ছিল তার প্রথম প্রধান চিন্তার বিষয়। প্রথম দিকে তিনি বৃষ্টির উপর নির্ভর করতেন। তিনি তার ধাতব বোতলে গাছের পাতা থেকে জল সংগ্রহ করতেন। কখনো কখনো তিনি কেবল পাতা থেকে সরাসরি মুখে ফোঁটা ফোঁটা জল পান করতেন। যখন বৃষ্টি হতো না, তখন সকালের শিশিরই ছিল তার একমাত্র আশ্রয়। গাছে থাকার সময় সে বুঝতে পারল যে শব্দ করা বিপদকে আমন্ত্রণ জানানোর মতো। সে চিৎকার করা বন্ধ করে দিল। প্রথমে সে মানুষের আশায় ডাকত, কিন্তু যখন সপ্তাহের পর সপ্তাহ ধরে কোনো সাড়া না পেয়ে সে ধরে নিল যে কেউই তার পাশে নেই। মাস কেটে গেল, কিন্তু কেউ তাকে খুঁজতে আসেনি। ধীরে ধীরে সে বুঝতে শুরু করল কেন। মার্ক আর ইথানকে নিয়ে যে জায়গায় সে পৌঁছেছিল সেটা খুব একটা সুপ্রতিষ্ঠিত পথ ছিল না। সেখানে কোনো গ্রাম ছিল না, কোনো পথ ছিল না। মানচিত্রে এলাকাটি স্পষ্টভাবে চিহ্নিত ছিল না, এবং এটি এমন কোনো জায়গা ছিল না যেখানে মানুষ যাতায়াত করত। কেউ নিখোঁজ হলেও অনুসন্ধান কেবল সাধারণ জায়গাতেই সীমাবদ্ধ থাকত। এত দূরে কেউ আসেনি। উপরে থেকে ড্যানিয়েল নিজেই অদৃশ্য ছিল। গাছের উচ্চতা এবং ঘনত্ব তাকে লুকিয়ে রেখেছিল। নিচ থেকে তাকে গাছের অংশ বলে মনে হয়েছিল। দিনগুলো মাসে পরিণত হলো, মাসগুলো বছরে পরিণত হলো। শেষ কবে সে নিজেকে মাটিতে দাঁড়িয়ে থাকতে দেখেছে মনে করতে পারছে না। তার চুল এখন তার কাঁধের নিচে পৌঁছে গেছে। তার দাড়ি এত লম্বা হয়ে গেছে যে প্রায় মুখ ঢেকে ফেলেছে। তার শরীর আগের মতো ছিল না, তার ওজন অনেক কমে গিয়েছিল। তার হাত পা ক্ষীণ হয়ে গিয়েছিল এবং প্রতিটি নড়াচড়ায় ক্লান্তি স্পষ্ট ছিল। ড্যানিয়েল আর দৌড়ানো বা পালানোর কথা ভাবেননি। তিনি সেই গাছটিকেই তার পৃথিবী হিসেবে গ্রহণ করেছিলেন। তার কাছে উপরের ডালটি ছিল মাটি, আর নিচের পৃথিবী এখন কেবল একটি স্মৃতি। সে নিজেকে নিশ্চিত করেছিল যে যদি এখানেই সে তার জীবন শেষ করতে চায়, তাহলে এটাই তার জায়গা। ইংল্যান্ডে তার পরিবার কয়েক মাস ধরে তার কোনো খবর পায়নি। প্রথমে তারা ভেবেছিল সে হয়তো ভ্রমণ করছে। তারপর তারা বুঝতে পারে সে দেরি করে ফেলেছে। কিন্তু সময় যত গড়েছে, উদ্বেগ ভয়ে পরিণত হয়েছে। ড্যানিয়েল কোথায় আছে কেউ জানত না। কোনো চিঠি ছিল না, কোনো বার্তা ছিল না। পরিবার প্রথমে বন্ধুদের জিজ্ঞাসা করেছিল। তারা মার্ক এবং ইথানের পরিবারের সাথেও কথা বলেছিল। সবাই ধরে নিয়েছিল যে তারা তিনজন দীর্ঘ ভ্রমণে আছে। কেউ কখনো ভাবেনি যে ড্যানিয়েল আমাজনের জঙ্গলে আটকা পড়েছে। অবশেষে পরিবার তাকে খোঁজা শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল যে কেউ জানত না কোথা থেকে অনুসন্ধান শুরু করতে হবে। ড্যানিয়েল যখন চলে যাচ্ছিল, তখন সে কোন পথটি নিয়ে যাচ্ছিল তা নির্দিষ্ট করে বলেনি। সে কেবল বলেছিল যে সে বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছে। কেউই বুঝতে পারেনি যে সে পৃথিবীর সবচেয়ে ঘন বনের মাঝখানে কোথাও আটকা পড়েছে। অনুসন্ধান চলতেই থাকলো, কিন্তু দিক নির্দেশনা ছাড়াই। এবং ড্যানিয়েল তার নিজের ছোট্ট পৃথিবীতে গাছের উপরে বসে মেনে নিয়েছিল যে কেউ কখনো তাকে খুঁজতে আসবে না। সে শুকনো ডালপালা, পাতলা ডালপালা এবং বড় বড় পাতা সংগ্রহ করতে শুরু করল। ধীরে ধীরে সে সব এক জায়গায় স্তূপ করে রাখল। প্রথমে কেবল ছায়া তৈরি করার জন্য, তারপর বাতাস আটকানোর জন্য, এবং অবশেষে সে দুটি শক্ত গাছের ডালের মাঝখানে একটি ছোট কুঁড়েঘর তৈরি করল। এটা কোনো স্থায়ী বাড়ি ছিল না। এটা কেবল তার বসার, শুয়ে থাকার এবং বৃষ্টি থেকে বাঁচতে কিছুটা আশ্রয় নেওয়ার জন্য যথেষ্ট জায়গা ছিল। ড্যানিয়েল এখন বেশিরভাগ সময় সেই কুঁড়েঘরেই থাকত। সে কেবল জল সংগ্রহ করতে অথবা সামান্য খাবার খুঁজে বের করতে বাইরে যেত। কোণেঘরটি কেবল তার থাকার জায়গা ছিল না, এটি তার অভ্যাসে পরিণত হয়েছিল। সে সেখানেই ঘুমাতো, সেখানেই তার দিনগুলো কাটাতো। সে আর জানত না কোন বছর, কিন্তু সেখানে থাকার পর 5 বছর কেটে গেছে। 5 বছর ধরে সে কখনো ভূমি স্পর্শ করেনি বা কোনো মানুষের সাথে দেখা করেনি। ততক্ষণে ড্যানিয়েলের পরিবার অনেক কষ্ট সহ্য করেছে। ইংল্যান্ডে তার খোঁজ শুরু হয়েছে, কিন্তু ধীরে ধীরে সব কিছু শান্ত হয়ে গেছে। কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কোনো সূত্রও পাওয়া যায়নি। সময় কেটে গেল, আশা ক্ষীণ হয়ে এলো। অবশেষে তারা মেনে নিল যে ড্যানিয়েল আর নেই। তার জিনিসপত্র ঘরেই রয়ে গেল, কিন্তু কথোপকথনে তার নাম ক্রমশ কমতে লাগল। উৎসব কেটে গেল, বছর বদলে গেল, কিন্তু ড্যানিয়েল আর ফিরে এলেন না। তার নাম সম্বলিত ফাইলগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। অনুসন্ধান বন্ধ হয়ে গেল, এবং সেই মুহূর্তে পৃথিবীর আড়ালে একটি গাছের ওপর অবস্থিত একটি ছোট কুঁড়ে ঘরে ড্যানিয়েল এখনও বেঁচে ছিলেন।
ড্যানিয়েল যখন 6 বছর ধরে সেই গাছে ছিল তখন সে প্রায় সব আশা ছেড়েই দিয়েছিল। তার পৃথিবী ছিল কেবল সেই কুঁড়ে ঘর, ওখানেই রাখো সেই আকাশ, নিচে কি আছে তা নিয়ে তার আর মাথা ব্যথা ছিল না। পৃথিবীটা তার কাছে অতীত জীবনের মতো হয়ে গিয়েছিল। একদিন বিকেলে সে উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। এটা বাতাসের শব্দ নয়, এই শব্দটা অন্যরকম ছিল। ড্যানিয়েল মুখ তুলে তাকালো। গাছের উপরে আকাশে জঙ্গলের উপর দিয়ে একটি হেলিকপ্টার উঠছিল। এটি গবেষণার উদ্দেশ্যে আমাজন রেইন ফরেস্টে এসেছিল। এটি উপর থেকে এলাকাটি জরিপ করছিল। প্রথমে ড্যানিয়েল বিশ্বাস করতে পারেনি। তারপর সে বুঝতে পারল যে যদি সে এই সুযোগ হাতছাড়া করে তাহলে হয়তো আর কখনো আসবে না। সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে সংকেত দেওয়ার চেষ্টা করল। সে ডালপালা ঝাঁকালো, পাতা ঝাঁকালো, হাত নাড়াতে চেষ্টা করল। তার শরীর দুর্বল ছিল, কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার ছিল। হেলিকপ্টারটি এগিয়ে গিয়েছিল, কিন্তু তারপর পাইলট গাছের মধ্যে একটি অদ্ভুত কাঠামো লক্ষ্য করলেন। সেখানে এমন কিছু ছিল যা বনের মধ্যে থাকার মতো মনে হচ্ছিল না। হেলিকপ্টারটি চক্কর দিল। এটি কাছে এসে পৌঁছালো এবং তারপর পাইলট এটি দেখতে পেলেন। একটি গাছের ওপরে একটি কুঁড়ে ঘরে থাকা একজন ব্যক্তির ওপর একটি হেলিকপ্টার অবতরণ করে। লোকেরা ড্যানিয়েলকে দেখতে পেল, কিন্তু তার অবস্থা চিনতে পারল না। তার চুল অনেক লম্বা, দাড়ি এলোমেলো এবং তার শরীর অত্যন্ত পাতলা হয়ে গিয়েছিল। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। যখন ড্যানিয়েলকে নামানো হয়েছিল তখন 6 বছরের মধ্যে এটি ছিল মাটিতে তার প্রথম পা রাখা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ধীরে ধীরে তার অবস্থা স্বাভাবিক হয়ে ওঠে। কাগজপত্র পাওয়া গেল, নাম প্রকাশ করা হলো এবং তারপর তার পরিবারকে জানানো হলো। যখন ড্যানিয়েলকে বাড়িতে নিয়ে যাওয়া হলো তখন তার বাবা মা দরজায় দাঁড়িয়েছিলেন, কিন্তু যখন তারা তাকে দেখল তারা মুহূর্তের জন্য তাকে চিনতে পারল না। ছেলেটা সেই একই ছিল, কিন্তু তার মুখ বদলে গিয়েছিল। তার চোখ দুটো তার বয়সের চেয়েও ক্লান্ত। ধীরে ধীরে সত্যটা প্রকাশ পেতে থাকলে তারা বুঝতে পারল যে 6 বছর আগে যে ছেলেটিকে হারিয়েছিল বলে তারা ভেবেছিল সে বেঁচে আছে, মাত্র এক পৃথিবী দূরে। যদি এই গল্পটি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে অনুগ্রহ করে এটি শেয়ার করুন এবং এরকম আরও বেঁচে থাকার গল্পের জন্য ANU মিস্টারির সাথে সংযুক্ত থাকুন।